তো এটা হচ্ছে আমাদের আইসিইউর আজকে 4th লেকচার। We'll discuss this lecture about COVID-19 management in ICU. So let's start. শুরুতে আমাদের এখানে দেখেন একটা কোটেশন আছে, if what you are doing ain't working, change what you are doing. আইসিইউতে প্রায় সময় আমাদের এটা কিন্তু মানে ফলো করতে হয়। আপনি অনেক রকম থেরাপি আছে, একটা যদি কাজ না করে সেখানে আপনি স্ট্যাটিক থাকতে পারবেন না, আপনাকে চেঞ্জ করে অন্য কোনো প্রসিডিওর বা অন্য কোনো মেথডে আপনাকে চলে যেতে হবে। তো এখানে এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ইএমবিএস এর একটা ক্রিটিক্যাল কেয়ার সোসাইটি, ইউরোপিয়ান ক্রিটিক্যাল কেয়ার সোসাইটির একটা গাইডলাইন। তো সেখানে ডক্টর অ্যাব বলেছেন যে উই হ্যাভ জিরো সাকসেস ফর পেশেন্টস who are intubated. Our thinking is changing to postpone intubation to as long as possible to prevent mechanical injury from the ventilator. These patients tolerate arterial hypoxia surprisingly well. Natural course seems to be the best. তার মানে ওনারা এই একটা স্টেটমেন্টের ভিতরে টোটাল ম্যানেজমেন্টটা তুলে নিয়ে আসছে। আমরা প্রথম দিকে ইউরোপে যতগুলি পেশেন্ট ইন্টিউবেশন করেছে এবং ভেন্টিলেশনে গিয়েছে, সব পেশেন্টই দেখা গেছে যে মর্টালিটির দিকে চলে গেছে, মানে 0% সাকসেসফুল ছিল। পরবর্তীতে যেটা দেখা গেল, ওনারা যে পেশেন্টগুলিকে ওনারা ইন্টিউবেশনটা পোস্টপোন করেছেন, মেকানিক্যাল ভেন্টিলেশন পোস্টপোন করেছেন, তাদের আউটকামটা দেখা গেল অনেক বেটার। এবং নর্মাল পেশেন্টের তুলনায় ওনারা দেখতে পেলেন যে হাইপোক্সিয়াটা অনেক বেশি টলারেবল ছিল এই পেশেন্টের ক্ষেত্রে। সেই জন্য বলেছেন যে ন্যাচারাল কোর্স সিমস টু বি দ্য বেস্ট। আমাদের এখন যদিও আমাদের কোভিড আইসিইউ এখন কোভিড পেশেন্টের সংখ্যাটা কমে আসছে, বিশেষ করে হসপিটাল অ্যাডমিটেড পেশেন্টের, এবং আইসিইউ পেশেন্টের সংখ্যা কিন্তু কোনো অংশে কমেনি। তারপরও আমরা শুরুর দিকে এবং স্টিল নাও আমরা চাইলে একটা প্রোফাইলেক্টিক ট্রিটমেন্ট আমরা ইউজ করতে পারি। সেই প্রোফাইলেক্টিক ট্রিটমেন্টটা হচ্ছে আমরা ভিটামিন সি 500 মিলিগ্রাম বিডি, জিঙ্ক 30 থেকে 50 মিলিগ্রাম পার ডে। মেলাটোনিন হচ্ছে এটা একটা স্লো রিলিজিং একটা ড্রাগ। এটা হচ্ছে মেলানিন যাদের থাকে তাদেরকে সাধারণত, মেলানিন যাদের বেশি সিক্রেশন হয় তাদেরকে দেওয়া হতো ডিসঅর্ডার, কিন্তু এখানেও আমরা ইউজ করতে পারি, কারণ এটা আসলে বেসিক্যালি আমাদের স্ট্রেস হরমোন গুলি রিলিজ করতে বাধা দেয়। ফলে যেটা দেখা যায়, এটা যারা রাতের দিকে ঘুমের সময় তারা খায়, তাদের দেখা যায় স্ট্রেসটা রিলিজ কম হয়। এবং এটা সারপ্রাইজিংলি হচ্ছে আমাদের কোভিড এর ক্ষেত্রেও দেখা গেছে যে খুব হেল্পফুল ছিল। যেমন 0.3 মিলিগ্রাম থেকে শুরু করে 2 মিলিগ্রাম নাইটে আমরা দিতে পারি। এটা 1 মিলিগ্রাম বা 2 মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে পাওয়া যায়। এরপর হচ্ছে ভিটামিন ডি3 আমরা 1000 থেকে 3000 ইউনিট পার ডে করে আমাদের দিতে হবে। বি কমপ্লেক্স ভিটামিনস এবং অ্যামোটিডিন, এটা হচ্ছে যে আমাদের রেনিটিডিন একটা গ্রুপ, 20 থেকে 40 মিলিগ্রাম, অথবা আমরা রেনিটিড বা প্রোটন ইউনিট আমরা ইউজ করতে পারি। এরপরে হচ্ছে আমাদের মাইল্ডলি সিমটোমেটিক পেশেন্ট যদি আমাদের থাকে, তাদেরকে আমরা হোমে ট্রিটমেন্ট দিব। তো হোমে আমরা প্রোফাইলেক্টিক ট্রিটমেন্ট হিসেবে যেগুলি ছিল আমরা সেগুলি দিব। তার পাশাপাশি হচ্ছে আমরা যেটা করবো হচ্ছে যে ভিটামিন ডি3টা আমরা এবং মেলাটোনিনের ডোজটা বাড়াবো। মেলাটোনিনটা আমরা 6 থেকে 12 মিলিগ্রাম করে রাত্রে দিব এট নাইট। ভিটামিন ডি3টা আমরা 2000 থেকে 4000 ইউনিট পার ডে করে দেবো। তার পাশে আমরা আরো অ্যাড করবো একটা ড্রাগ, সেটা হচ্ছে ইকোস্পিন। তো ইকোস্পিন যেটা বলা হয় যে 81 থেকে 325 মিলিগ্রাম পার ডে করে আমরা দিতে পারি। তো ড্রাগের ইফেক্টের মধ্যে হচ্ছে আমরা ভিটামিন সি জানি যে এটা এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটা ইমিউনিটি বুস্ট করে। জিঙ্ক সেম। আর মেলাটোনিনটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট, ইমপ্রুভ সিডেশন, অ্যান্টি অ্যাংজাইটি এবং হাই সেফটি প্রোফাইল। আমার এটা আমি সেডেটিভ হিসেবেও যদি দিই, স্ট্রেস রিলিভিং জন্য যদি ইউজ করি আমরা, তার ক্ষেত্রে আমাদের রিস্কটা খুব কম, কারণ এটা সেফটি প্রোফাইলটা অনেক বেশি।
আর ভিটামিন ডিটা সাধারণত ভাইরাল রেপ্লিকেশনটাকে রিডিউস করে। আর ইকোস্প্রিন আমরা ইউজ করি অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে। আরেকটা জিনিস বলা উচিত যে এই পেশেন্ট গুলিকে আমরা মনিটরিং করতে হবে তো পালস অক্সিমেট্রিতে, এবং যখনই আমরা দেখবো তার স্যাচুরেশন 94 এর নিচে চলে আসবে তখন আমরা হসপিটালে অ্যাডমিট করি। আর মাইল্ডলি সিমটোমেটিক পেশেন্ট যদি আমাদের হসপিটালে অ্যাডমিট থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা ভিটামিন ডি3 যেটা আছে সেটাকে আমরা আমরা এই লার্জ ডোজে যেটা পাওয়া যায় 20,000, 40,000, 60,000টাই আমাদের বাংলাদেশে 20, 40 এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এগুলো আমরা সিঙ্গেল ওরাল ডোজে আমরা দিতে পারি, এবং এটা হচ্ছে উইকলি ট্রিটমেন্ট, উইকলি একটা খেলেই হবে। আর আদারওয়াইজ আমরা অ্যান্টিকোয়াগুল্যান্ট এনোক্সাপিরিন 60 মিলিগ্রাম ডেইলি আমরা ইউজ করি। আর অন্য ট্রিটমেন্টগুলি আমাদের হোমের যে ট্রিটমেন্ট সেগুলির মতো। তার পাশে বলা হয় যে ইনিশিয়ালি মিথাইলপেট্রিসোলোনটা যদি হসপিটালে অ্যাডমিট থাকে 40 মিলিগ্রাম 12 আওয়ারলি করে স্টার্ট করার জন্য, এবং যদি সিমটম প্রোগ্রেস করে বা ডিটেরিয়েট করে পেশেন্ট সেখানে ডোজটা বাড়িয়ে 80 মিলিগ্রাম করে দেওয়ার জন্য। আর অবশ্যই আমাকে আর্লি সাইন সিমটম গুলি দেখতে হবে যে পেশেন্টের রেসপিরেটরি কোনো ডিফিকাল্টিস বা রেসপিরেটরি কোনো ফেলিউরের দিকে পেশেন্ট যাচ্ছে। এবার যদি পেশেন্টের রেসপিরেটরি সিমটম থাকে যেমন শর্টনেস অফ ব্রেথ, হাইপোক্সিয়া, যেখানে আমার নেজাল ক্যানুলাতে অক্সিজেনের পরিমাণ 4 লিটারের বেশি প্রয়োজন পড়তেছে, আইসিইউতে অ্যাডমিশন করার প্রয়োজন পড়তেছে, সেই ধরনের পেশেন্ট গুলো আমরা কিভাবে ম্যানেজ করতে পারি? সেখানে আমরা যেটা করবো, মিথাইলপেট্রিসোলোন আমরা লোডিং ডোজে 80 মিলিগ্রাম দিয়ে আমরা 40 মিলিগ্রাম 12 আওয়ারলি ফর 7 ডেজ দিব। অনেক সময় আমরা আইসিইউতে ট্রান্সফার হওয়ার পরেও, আইসিইউতে ট্রান্সফার হয়ে কেবিনে যাওয়ার পরেও আমরা ইউজ করি, এবং বাসা যাওয়ার পরেও আমরা লং টাইম ইউজ করা হয়। এবং সাধারণত যেটা দেখা যায় যাদের ক্ষেত্রে রেসপন্সটা পুয়ার পাওয়া যায় তাদের ক্ষেত্রে সেটা আমরা ডোজটা ইনক্রিজ করে 125 মিলিগ্রাম পর্যন্ত করে দিই। তো এটার মেইন টার্গেটটা হচ্ছে যে আমাদের সাইটোকাইন যে স্ট্রোমটা আছে সেই স্ট্রোমটাকে প্রিভেন্ট করা বা এটাকে রিডিউস করে নিয়ে আসা। তো এটা আমরা পরে আসবো সাইটোকাইন স্ট্রোমটা কি। তারপরে হচ্ছে যে আমাদের অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সিটা আমরা এখানে 3 গ্রাম করে আমরা আইভি 6 আওয়ারলি দিব। এরপর অ্যান্টিকোয়াগুলেশন যেটা বলা আছে এটা ফুল অ্যান্টিকোয়াগুলেশন করতে হবে। ফুল অ্যান্টিকোয়াগুলেশন বলা হয় সাধারণত 1 মিলিগ্রাম পার কেজি করে দিলে 12 আওয়ারলি, এটাকে ফুল অ্যান্টিকোয়াগুলেশন বলা হয়। তো আমরা নর্মালি মাইল্ড সিমটমে কিন্তু 60 করে দিয়েছিলাম, তো এখানে দেখা যাবে যে 60 অথবা অনেকের ক্ষেত্রে 80ও লাগে, ইউনিট করে বিডি দেওয়া লাগে। তো রেনাল যাদের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে আমরা ডোজটা অ্যাডজাস্ট করতে হবে, যে বিশেষ করে যাদের 30 ml এর নিচে থাকে, আর যাদের 50 ml এর নিচে চলে যাবে তাদের ক্ষেত্রে আমরা হেপারিন ইউজ করি। এবং অ্যাসকর্বিক অ্যাসিড এবং কর্টিকোস্টেরয়েড বলা হয়েছে যে এটা টার্মিনেশন করা যাবে না, এটা ধীরে ধীরে টার্মিনেশন করতে হবে। আর অপশনাল আইভারমেকটিন, এখন আবার আইভারমেকটিনের কথা ওইভাবে বলেও না, কারণ অত ইয়া নাই, তারপরেও এটা আছে। বেসিক্যালি আমাদের যেটা করতে হবে, আর রেসপিরেটরি স্ট্রেসের জন্য আমরা অক্সিজেন সাপোর্ট দিব ভায়া প্রথম নেজাল ক্যানুলা। পরবর্তীতে আস্তে আস্তে এটা আমাদের প্রয়োজন অনুযায়ী এটা আমরা বাড়াবো। এবং এখানে স্পেসিফিকলি বলা আছে যে আমরা নেবুলাইজেশনটা আমরা অ্যাভয়েড করবো, কারণ নেবুলাইজেশনের কারণে আমাদের স্প্রেডিংটা অনেক বেশি হয় ভাইরাসের। ফলে যেটা দেখা যায় আমরা এই পেশেন্টের ক্ষেত্রে আমরা এমডিআই অথবা মিটার ডোজ ইনহেলার যেগুলো আছে, অথবা আমরা ভলিউম স্পেসার যেটা আছে স্পেসার দিয়ে আমরা এই ওষুধগুলি নেওয়ার জন্য সাজেস্ট করব। এবং এদের ক্ষেত্রে বলা আছে সিপ্যাপ এবং বাইপ্যাপ অ্যাভয়েড করার জন্য, যদিও এখন কিছু কিছু ক্ষেত্রে প্রপার প্রোটেকশন নিয়ে সিপ্যাপ এবং বাইপ্যাপ দুটোই দেওয়া হয়।
এখন যদি আমার এছাড়া অল্টারনেটিভলি আমাদের বলা হয় যে আমরা ইচ্ছা করলে টিস্যু প্লাজমিনেশন অ্যাক্টিভেটর যেটা পাওয়া যায় সেটাও আমরা হাফ ডোজে ইউজ করতে পারি। অ্যালটিপেজ, রেলটিপেজ অনেকগুলি নামে পাওয়া যায় এবং খুব কস্টলি, এটা আমরা সাধারণত দিতে পারি। তো ইউজুয়ালি আসলে হেপারিন আর হচ্ছে তিনটে ইউজ হয়। যদি কোনো কারণে SpO2 বা SaO2 আমার ফল করা শুরু করে সেই ক্ষেত্রে বলা হয় কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি ট্রিটমেন্ট শুরু করতে হবে। কারণ হচ্ছে যে আর্লি আমরা যদি কর্টিকোস্টেরয়েড ট্রিটমেন্ট শুরু করি তার রেজাল্ট কিন্তু বেটার। যেমন আপনারা এখানে এই গ্রাফটার দিকে খেয়াল করেন, এখানে 4টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড, দ্বিতীয়ত হচ্ছে সিমটোমেটিক, থার্ডে হচ্ছে আমাদের পালমোনারি ফেজ আর লেট পালমোনারি ফেজ। ইনকিউবেশন পিরিয়ডটা সাধারণত বলা হয় 1 থেকে 5 দিনের ভিতরে হচ্ছে আমাদের ইনকিউবেশন পিরিয়ড। এই পিরিয়ডে ভাইরাসের রেপ্লিকেশন হয় এবং ভাইরাসের সংখ্যাটা বেড়ে যায়। তার পাশাপাশি এখানে ইনফ্লামেটরি রেসপন্সও চলতে থাকে। সিমটোমেটিক ফেজে গিয়ে যেটা দেখা যায় ভাইরাসটা নিচের দিকে ড্রপ করে কিন্তু ইনফ্লামেটরি রেসপন্স গুলি আস্তে আস্তে বাড়তে থাকে। তো যেটা দেখা যায় যে এই কারণে এদের কিন্তু কি হয়, আমাদের সিমটমটা কম থাকে, মাইল্ড সিমটম থাকে, যেটাই থাকে ফিভার মাইল্ড যে সবই মাইল্ড থাকে। কিন্তু 10 থেকে 12 দিনের পরে গিয়ে যখন পালমোনারি ফেজে যায়, যাদের পালমোনারি ফেজে যায় তাদেরটা অনেক সিভিয়ার পর্যায়ে চলে যায়। তখন দেখা যায় যে ভাইরাস একেবারে সংখ্যা কম থাকে কিন্তু ইনফ্লামেটরি কন্ডিশনটা একেবারে পিকে পৌঁছায় যায় এবং এই জায়গায় আমাদের ট্রিটমেন্ট শুরু করতে হবে। লেট পালমোনারি ফেজে যেটা দেখা যায় আমাদের অক্সিজেন স্যাচুরেশনটাও অনেক বেশি ড্রপ করে এবং ইনফ্লামেটরি রেসপন্সটা একদম উপরে চলে যায়। সেটা বলা হয়েছে 15 থেকে 28 দিন। 15 দিনের পরে যদি আমরা ট্রিটমেন্ট শুরু করি তাদের ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমামই আউটকামটা খারাপ আসে। তো এই জন্য বলা হয় যে অ্যাকর্ডিং টু ট্রিটমেন্ট আমাদের যদি দিতেই হয় 5 থেকে 10 দিনের ভিতরে আমরা অ্যান্টিভাইরালটা দিব। যদিও এখন অ্যান্টিভাইরালটা নতুন গাইডলাইনে বাদ হয়ে গেছে, অ্যান্টিভাইরালেরও প্রয়োজন নাই। অ্যান্টিভাইরাল, তারপরে হচ্ছে আমরা এজিথ্রোমাইসিন, মানে প্রোফাইলেক্সিস হিসেবে যেগুলি আমরা ইউজ করতাম এগুলি বাদ হয়ে গেছে। তারপরে হচ্ছে যে আপনার হাইড্রোক্সিক্লোরোকুইন এগুলি কিন্তু এখন সাজেস্ট করা হয় না। আর 12 থেকে 15 হচ্ছে আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি বা কর্টিকোস্টেরয়েড শুরু করার সময়। আর 15 থেকে 28 যদি ইমপ্রুভ না করে আমরা কর্টিকোস্টেরয়েডটা হাইয়েস্ট ডোজে আমরা ইউজ করি। তো এডিশনাল ট্রিটমেন্ট আমরা কি কি ব্যবহার করতে পারি আমরা অলরেডি আলোচনা করেছি, যা এগুলি সবই আমরা দিব। সাথে আমরা ম্যাগনেসিয়ামটা আমরা স্টার্ট করতে পারি, কারণ ম্যাগনেসিয়াম একসাথে কি করে আমার এখানে হাইপোম্যাগনেসিমিয়াটাও প্রিভেন্ট করে, প্লাস হচ্ছে যে ব্রঙ্কোডাইলেশনও করে, এদিকে আমার ইমপ্রুভমেন্ট করে। আবার খারাপের দিক থেকে যেটা আছে সেটা হচ্ছে যে এটা কিন্তু সাইটোকাইন স্টর্মটা কিন্তু ইনক্রিজ করে। এগুলি অপশনাল বলা আছে, এখন কিন্তু এগুলি ইউজ করার জন্য বলা নাই, যে তোমার সিসিনডাস্ট্রিটিন, রেমডেসিভির। যেটা সাজেস্ট করা হয় সেটা হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। কারণ যেটা দেখা যায় এই পেশেন্টগুলির ক্ষেত্রে ভাইরাল ইনফেকশনের পাশাপাশি একটা ব্যাকটেরিয়াল বা এক বা একাধিক ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকার সম্ভাবনা আছে, কারণ যেহেতু পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ থাকে। সেই জন্য ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকটাই ভালো রোল প্লে করে। এছাড়া হচ্ছে যে আমরা যেটা করব যে পেশেন্টের ভলিউমটাকে আমাকে মেনটেন করতে হবে, ইউভোলিমিয়া মেনটেন করতে হবে। কারণ এই পেশেন্টের দেখা যায় যে ফ্লু লাইক সিমটমস থাকে, ফলে দেখা যায় পেশেন্টের ফিভার থাকে, ডিহাইড্রেটেড থাকে, পেশেন্টের ইনটেকটাও কমে যায়। সেজন্য আমরা এদেরকে ইউভোলিমিয়া মেনটেন করবো। পেশেন্ট যদি আমরা ডিহাইড্রেটেড পাই সেক্ষেত্রে আমরা 500 ml লিঙ্গার ল্যাকটেড সলিউশন আমরা বোলাস দিব। বোলাস দিয়ে আমরা মনিটরিং করব, মনিটরিং করে বাকিটা আমরা ইয়ে করবো। আর যদি হাইপোটেনশন থাকে সেক্ষেত্রে আমরা নরএফিনেফ্রিন আমরা অ্যাড করব।
যদি আমার এই ট্রিটমেন্ট গুলির পরেও যদি আমার ইমপ্রুভ না করে, তাহলে আমার ট্রিটমেন্টটা এসকেলেট করতে হবে, মানে ট্রিটমেন্ট বাড়াতে হবে। আমার টার্গেট থাকবে কি, আমার অ্যাভয়েড ইনটিউবেশন। আমি ইনটিউবেশনটাকে যে কোনো পরিস্থিতিতে আমাকে অ্যাভয়েড করতে হবে। তো সেটার কারণে যেটা বলা হয় যে আমরা পারমিসিভ হাইপোক্সিয়া অ্যালাউ করব, মানে SpO2 অ্যাজ লো অ্যাজ 84% পর্যন্ত আমরা, মানে যেটা আমরা সিওপিডি পেশেন্টে আমরা 84 পর্যন্ত কিন্তু আপনারা দেখেছেন যে আইসিইউতে অ্যাভয়েড করা হয়। ঠিক আছে, তো এখানেও কিন্তু 84 পর্যন্ত আমরা অ্যাভয়েড করি, মানে আমাদের টার্গেট থাকবে 84 এন্ড অ্যাবভ থাকার জন্য। এবং ল্যাকটেটটা এবং সেন্ট্রাল ভেনাস অক্সিজেন স্যাচুরেশনটা আমরা আমরা চেষ্টা করব যে মোটামুটি একটা লো, মানে লো নর্মাল ভ্যালুতে, যেটা নর্মাল ভ্যালু লোয়েস্ট রেঞ্জ যেটা, সেটাকে আমাদের মেনটেন করা উচিত। তো নেজাল ক্যানুলাতে যদি আমরা অক্সিজেন দিই, সেক্ষেত্রে 1 থেকে 6 লিটার পার মিনিট দিতে পারি। এছাড়া হচ্ছে যে আমরা কি করি, রিব্রিদিং মাস্কও আমরা 10 থেকে 15 লিটার পর্যন্ত দিই। এরপরে যদি আরো বেশি লাগে, আমরা সেই ক্ষেত্রে হাই ফ্লো নেজাল ক্যানুলাতে 60 থেকে 80 লিটার পর্যন্ত দেওয়া যায়। আমরা ইউজুয়ালি 60 লিটারসই মেনটেন করা হয়। এর পাশাপাশি হচ্ছে পালমোনারি ভ্যাসোডাইলেটর হিসেবে ইকোপ্রোস্টেনল, এটা আমাদের কাছে অ্যাভেলেবেল না। পালমোনারি হাইপারটেনশনটা প্রিভেন্ট করার জন্য এটা আমরা দিতে পারি। আর পাশাপাশি আমরা পনিংটাও সাজেস্ট করি, এটা লাং রিক্রুটমেন্টে হেল্প করে এবং অক্সিজেনেশনটা ইমপ্রুভ করে, ইনকিউ মিসম্যাচটাও ডিক্রিজ করে। আর ইনটিউবেশন যদি লাগেই, সেক্ষেত্রে আমাদের রেপিড সিকোয়েন্স ইনটিউবেশন করতে হবে, এখানে কোনো ব্যাগিং করা যাবে না। ঠিক আছে, কোনো আমরা পুরোপুরি পিপিএ পরে আমাদের যেভাবে প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সেভাবে আমরা ইনটিউশন করবো, এবং এক্সপার্ট অ্যানেস্থেসিওলজি বা ইন্টেনসিভিস্টের মাধ্যমে ইনটিউশন করতে হবে, এটা আমরা টাইমটা বেশি না। আর ভেন্টিলেশনে অবশ্যই আমাদের লাং প্রোটেক্টিভ ভেন্টিলেশন যেটা আমরা বলি, এই ধরনের ভেন্টিলেশন আমরা ইউজ করবো। আমরা পিপটা আমরা লোয়েস্ট রাখার চেষ্টা করব, এবং প্রেশারটাও, ড্রাইভিং প্রেশারটা আমরা কি করবো, লেস দেন 50 সেন্টিমিটার অফ ওয়াটার আমরা রাখার চেষ্টা করব। এবং এক্সটুবেশন প্রিভেন্ট করার জন্য আমরা যেটা করব, সেটা হচ্ছে মডারেট সিডেশন আমরা মেনটেন করব। হাই ফ্লো নেজাল ক্যানুলাতে প্রথম যেটা বলা হতো, যে হাই ফ্লো নেজাল ক্যানুলাতে যেহেতু ফ্লো বেশি, এটা ভাইরাল ট্রান্সমিশন করতে পারে, কিন্তু এটা পরবর্তী মামুন ভাই, তোফায়েল বোধহয় একটু ঢুকতে যাচ্ছে, ঢুকতে পারতেছে না। না, ও তো আমি অ্যাড করলাম টাইম, এখানে তো দেখাচ্ছে না। ওরে কয়েকবার অ্যাড করছি, বুঝতে পারছেন, রিফ্রেশ করে এখানে দেখাচ্ছে না, আমার এখানে শো করতেছে। ওকে বলেন যে আবার রিফ্রেশ করে আবার ঢোকার জন্য। আচ্ছা, বলতেছি। তো হাই ফ্লো নেজাল ক্যানুলাতে আমাদের যেটা হয়, সেটা হচ্ছে যে আহ, এই যে ভাইরাল ট্রান্সমিশন স্প্রেডিং, এটা কিন্তু এখন ডাটাতে বা অ্যানালাইসিস আমরা হাই ফ্লো নেজাল ক্যানুলা যখন করবো, তখন দেখবো যে একেবারে স্টাডি করে দেখা গেছে যে আসলে সেভাবে স্প্রেড করে না। এছাড়া আমরা পাশাপাশি সিপ্যাপ বা বাইপ্যাপও আমরা ইউজ করতে পারি সিলেক্টিভ পেশেন্টের ক্ষেত্রে, বিশেষ করে হচ্ছে যে সিওপিডি যাদের আছে আগে থেকে বা হার্ট ফেলিওর আছে, তাদের ক্ষেত্রে আমরা সিপ্যাপ বা বাইপ্যাপটা সাজেস্ট করি। এবারে আমরা যদি একটা ফ্লো চার্টে দেখি, এই ফ্লো চার্ট অনুযায়ী আমাদের কিভাবে আমরা ম্যানেজ করি। এবং প্রথমেই লেখা আছে ট্রাই টু অ্যাভয়েড ইন্টিউবেশন ইফ পসিবল। তো প্রথমেই হচ্ছে যে আমাদের, আমরা প্রথমে লো ফ্লো অক্সিজেন নেজাল ক্যানুলা দিয়ে দিব, টিপিক্যালি 1 থেকে 6 লিটার পার মিনিট। এরপরে যদি আমাদের মেনটেন না হয়, আমরা ইউজুয়ালি লো এবং হাই এর মাঝখানে আমরা আবার রিভেদার দিয়েও আমরা চেষ্টা করি, কারণ আমাদের এত হাই ফ্লো নেজাল ক্যানুলা ইনিশিয়ালি ছিল না। এরপরে আমরা হাই ফ্লো নেজাল ক্যানুলা দিব, বলা আছে এখানে অ্যাকসেপ্ট করতে পারমিসিভ হাইপোক্সিয়া। FiO2টা আমরা পেশেন্টের স্যাচুরেশন দেখে দেখে অ্যাড্রেস করতে হবে।
ফ্লো রেটটা আমাদের 60 থেকে 80 এর মধ্যে থাকবে, এবং ইনহেল, ইপোপ্রোস্টেনল বা ফ্লোয়েম এবং অ্যাটেম্পট টোনিংটা আমরা সাজেস্ট করি। এরপর ইনভেসিভ মেকানিক্যাল ভেন্টিলেশনে গেলে ঠিক আমরা যেগুলি বলেছি এগুলি এখানে লেখা আছে। আর পরবর্তীতে হচ্ছে যে আমাদের প্রনিং করব। প্রনিং করলে মোটামুটি পিএফ রেশিওটা দেখা যায় যে ইমপ্রুভ করে। এক্ষেত্রে বলা হচ্ছে যে যাদের পিএফ রেশিও লেস দেন 150 তাদের ক্ষেত্রে আমরা এটা সাজেস্ট করি। আর এরপর লাস্টে অ্যাড হয়েছে যেটা সেলভেজ থেরাপি। সেলভেজ থেরাপিতে আমাদের যেটা আছে একটা হচ্ছে হাই ডোজে কর্টিকোস্টেরয়েড, তারপর হচ্ছে প্লাজমা এক্সচেঞ্জ, আর হচ্ছে হাফ ডোজ টিস্যু প্লাজমিনেজেন অ্যাক্টিভিটি। হাই ডোজটা আপনারা খেয়াল করেন একেবারে 120 থেকে 250 মিলিগ্রাম মিথাইলপেনিসিলিন নিতে। আমাদের ডোজটা এখানে 125 এর ডাবল। রিকভারি হলে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠবো, আর ডিটেরিয়েশন করলে নিচের দিকে যাবো। এটা হচ্ছে প্রোটোকল। সেলভেজ ট্রিটমেন্ট এখানে লেখা আছে যে আমরা প্লাজমা এক্সচেঞ্জ আমরা করতে পারি। এক্ষেত্রে 5 প্লাজমা এক্সচেঞ্জ করতে পারি আমরা। যাদের বিশেষ করে কর্টিকোস্টেরয়েড থেরাপি ফেল করে তাদের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। আর হাই ডোজে কর্টিকোস্টেরয়েড অলরেডি আমরা বলেছি। তার পাশাপাশি আমরা এই সিটোক্সিমেব, টসিলিজুমেবটা খুব পপুলার হয়েছে যে ইন্টারলিউকিন 6। তবে অনেক সময় দেখা যায় যে অনেক স্টাডিতে এটা আবার ইয়েও আসেনি, এটার রেজাল্ট আবার কন্ট্রাডিক্টরি আসছে। এছাড়া হচ্ছে কনভালেসেন্ট সেরাম আমরা ইউজ করতে পারি, যেটা খুব জনপ্রিয় হয়েছিল, এখনো মাঝে মধ্যে ইউজ করা হয়। আর কন্টিনিউয়াস ভ্যানোভেনাস হিমোডায়ালেশন আমরা করতে পারি। আমরা ডায়ালাইসিস করে সাইটোকাইন গুলি আমরা অ্যাবজর্ব বা ফিল্টার করে ফেলতে পারি। তো এখন যেটা অ্যাড হয়েছে নতুন, যে হাফ ডোজে আমরা টিস্যু প্লাজমিনেজেন অ্যাক্টিভেটরটা আমরা ইউজ করতে পারি। যেহেতু ম্যাক্সিমামে দেখা যায় মাল্টি অর্গান ফেলুর গুলি হচ্ছে কোয়াগুলেশন মানে থ্রম্বো এম্বোলিজমের কারণে। তো এই ক্ষেত্রে যেটা দেখা গেছে যে রিভার্স টিস্যু প্লাজমিনেজেন অ্যাক্টিভেটরটা খুব ভালো কাজ করে। আর লাস্টলি এবং মোস্ট ইম্পর্টেন্টলি, যাদের বয়স 60 ইয়ার্স এর নিচে কোনোভাবেই কোনো কিছু দিয়ে যদি ট্রিটমেন্ট না হচ্ছে, ইমপ্রুভ করতেছে না, পেশেন্টের যদি কোনো অর্গান ফেলুর না থাকে, সেই ক্ষেত্রে আমরা ইকমোটা সাজেস্ট করতে পারি। ইকমো ইভেন আর এআরডিএসও এখন শেষের দিকে ইউজ করা হয়। তবে বলা আছে যাদের ক্ষেত্রে ফাইব্রোপলিফারেটিভ ফেজে চলে যায়, ভেন্টিলেটর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, তাদের ক্ষেত্রে কিন্তু আমার এই ইকমোটা খুব বেশি বেনিফিশিয়াল হবে। কারণ অলরেডি ফাইব্রোসিস হয়ে গেছে, আমি মেমব্রেন অক্সিজেনেশন করে কি লাভ হবে। এবার আসে আমাদের ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন সিনড্রোম বা ম্যাস। এটা আমাদের ভালোভাবে জানতে হবে এটা কি জিনিস। এটা হচ্ছে এই গ্রুপ অফ পেশেন্ট উইল ডেভেলপ ম্যাস, এবং এটাকে বলা হয় সাধারণত আমাদের অনেকটা সাইটোকাইন স্টোর্মের মতো। তো এটা হচ্ছে কয়েকটা ফিচার দেখে আমরা এটা বলি। যেমন ফেরিটিন যদি আমরা 44,400 ন্যানোগ্রাম পার এমএল এর উপরে পাই, এবং তার সাথে যদি আমরা লিভার এনজাইম এবং সিআরপি ইনক্রিজ করে পাশাপাশি, তখন আমরা এটাকে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন সিনড্রোম বলি। তো এখানে বেসিক্যালি হচ্ছে যে হাই ডোজ অফ কর্টিকোস্টেরয়েড খুবই ভালো রোল। এরপরে আমরা ফেরিটিন এবং আবার সেম সিআরপি এসটিএলবি দেখে আমরা আস্তে আস্তে রিডিউস করে নিয়ে আসি। এবং এখানে বলা আছে, একটা গাইডলাইন দেওয়া আছে, অবশ্যই আমার এই কর্টিকোস্টেরয়েডটা বন্ধ করার আগে আমার ফেরিটিন কিন্তু অ্যাটলিস্ট 50% রিডিউস হতে হবে। এবং এটা যেহেতু সিভিয়ার কন্ডিশন, এই জায়গায় আমরা প্লাজমা এক্সচেঞ্জটা চিন্তা করতে পারি, কনসিডার করতে পারি। তার পাশাপাশি আমরা অ্যানাকিনা বা এটাকে বলা হয় এক ধরনের মনোক্লোনাল অ্যান্টিবডি টাইপেরই অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এটা বেসিক্যালি রিউমাটয়েড আর্থ্রাইটিস ইউজ হয়। তো এই ড্রাগটাও আমরা কনসিডারেশনে রাখতে পারি, বিশেষ করে হচ্ছে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন সিনড্রোম।
এবার আসে আমরা মনিটরিং এ আমাদের রেগুলারলি আমাদের ডেইলি কিছু মনিটরিং করতে হবে, যেমন হচ্ছে যে আমাদের প্রোপ্যাসিটোনিন, সিআরপি, ইন্টারলিউকিন 6, বিএনপি, ট্রপোনিন। কারণ মায়োকার্ডিয়াল ইয়া তো এফেক্ট হয়, কার্ডিয়াইটিসও ডেভেলপ করে। এক্ষেত্রে ট্রপোনিনটাও করতে হয়, ফেরিটিন, নিউট্রোফিল লিম্ফোসাইট রেশিও, ডি ডাইমার এবং ম্যাগনেসিয়াম। নিউট্রোফিল লিম্ফোসাইটের রেশিও দেখেও আমরা বুঝতে পারি যে সিভিয়ারিটি অফ দি ডিজিজ। আর সিআরপি, ইন্টারলিউকিন 6 এবং ফেরিটিন, এটা হচ্ছে সিভিয়ারিটিটা ক্লোজলি মনিটরিং করে। যদিও বলা আছে যে ফেরিটিনটা সিআরপি থেকে একটু পিছনে আছে, তার মানে কি প্রথমে আমরা ইনিশিয়ালি চেঞ্জ যেটা পাবো সেটা হচ্ছে সিআরপি। এবং আর্লি যদি কারো সিআরপি লেভেল অনেক বেশি ইনক্রিজ থাকে, তাহলে তাদের বুঝবেন যে পালমোনারি ইনভলভমেন্টটাও কিন্তু বেশি, এবং দেখা যায় যে সিটি স্ক্যান করলেও তাদের ইনভলভমেন্ট বেশি পাওয়া যায়। এই জন্য সিআরপিটা মানে ডায়াগনোসিসের জন্য বেটার, তবে প্রগনোসিসের জন্য কিন্তু আবার ফেরিটিনটা ভালো রোল প্লে করে। আর থ্রম্বো ইলাস্টোগ্রাম যদি ফ্যাসিলিটিস থাকে, আমরা প্লাটিলেট ফাংশন এবং কোয়াগুলেশনের কি পরিমাণ থ্রম্বাস বা কোয়াগুলেশন ফর্মেশন হয় বা ডিআইসি আছে কিনা সেটা দেখার জন্য আমরা থ্রম্বো ইলাস্টোগ্রাম করতে পারি। যে পেশেন্ট গুলিকে আমরা আইভি ভিটামিন সি ইউজ করি, সি দেওয়া হয়, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের গ্লুকোজ মনিটরিং করতে হবে। এবং এমনিতেও আমাদের এই কোভিড এর পেশেন্টকে ব্লাড গ্লুকোজ মনিটরিংটা রেগুলারলি করা লাগে, কারণ এদের এমনিতেই স্ট্রেস হরমোন রিলিজের কারণে ব্লাড সুগারটা ইনক্রিজ করে। আর আমরা যদি ক্লোরোকুইন, এজিথ্রোমাইসিন, ম্যাগনেসিয়াম এগুলো ইউজ করি, সেক্ষেত্রে আমাদের আমাদের কিউটিটা মনিটরিং করতে হবে। রুটিন সিটি স্ক্যান বা চেস্ট এক্সরে বা চেস্ট আলট্রাসাউন্ড কোনোটারও কোনো খুব একটা প্রয়োজন নেই। আমরা হয়তো বা একবার করে দেখে এরপরে পরবর্তীতে অনেক সময় উইকলি বেসিসে একবার সিটি স্ক্যান অথবা চেস্ট এক্সরে করা হয়, কিন্তু সেইভাবে খুব বেশি ডিজিজ যদি খুব খারাপ দিকে বা প্রোগ্রেস না করে সেক্ষেত্রে প্রয়োজন খুব কম। এবং যাদের কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে তাদের ক্ষেত্রে বা যদি সাইড সিমটম থাকে সেক্ষেত্রে ইকো করা খুব গুরুত্বপূর্ণ। ফলো আপ ইকো, কারণ ইকো হচ্ছে আমাদের রেডিয়েশন হ্যাজার্ড নাই, আমরা চাইলে ইজিলি ইকোটা করতে পারি ব্যাক সাইড। তো আইসিইউর পরবর্তীতে যদি ওয়ার্ডে শিফট হয়, পেশেন্ট ইমপ্রুভ করে, সেক্ষেত্রে আমাদের অ্যানোক্সাপ্রিনটা কন্টিনিউ করতে হবে এবং মিথাইল প্রেডিসোলনটা কন্টিনিউ করতে হবে 40 মিলিগ্রাম পার ডে করে, এবং ধীরে ধীরে আমরা স্লোলি উইথড্র করবো। আর ভিটামিন সি 500 মিলিগ্রাম করে, বিডি মেলাটোনিনটা 3 to 6 মিলিগ্রাম এক নাইট করে আমরা কন্টিনিউ। হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পরে অবশ্যই আমাদের একটা লং ডিউরেশনের জন্য, বিশেষ করে হাই রিস্ক পেশেন্ট যেগুলো আছে তাদের জন্য ডিবিটি প্রোফাইলেক্সিস দিতে হবে, অথবা আমরা ওরাল অ্যান্টিথ্রম্বোটিক এজেন্ট আমরা ইউজ করতে পারি, বা স্টপিং, ডিবিটি স্টপিং আমরা ইউজ করতে পারি। আর কর্টিকোস্টেরয়েডটা আমরা পোস্ট হসপিটাল স্টেজে আমরা সিআরপি গাইড করে, সিআরপি দেখে দেখে আমরা ট্যাপারিং করতে পারি। আর ইমিউনিটি বুস্ট করার জন্য ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, অ্যাক্টোভাস্টিটিন এগুলো দেওয়া হয়, মেলাটোনিন এবং ভিটামিন বি কমপ্লেক্স এবং ডি কন্টিনিউ করার জন্য বলা হয় 1 থেকে 2 মাস। তো আমরা আবার যদি কোভিড এর আর একটা গ্রাফের দিকে আমরা তাকাই, যে আমরা প্রথম বলেছিলাম যে 1 থেকে 5 দিন হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড, 2 হচ্ছে ভাইরাল রেপ্লিকেশন বা সিম্পটোমেটিক পিরিয়ড, 3 হচ্ছে যাদের এই পিরিয়ডের ভিতরে ইমপ্রুভ না করে তাদের ক্ষেত্রে কি হবে, ইমিউনিটি যদি ড্রপ করে যায় সেক্ষেত্রে আর্লি পালমোনারি ফেজে চলে যাবে এবং সেখানে থ্রম্বোফিলিয়া হবে, মানে আলটিমেটলি আস্তে আস্তে কোয়াগুলেশন অ্যাবনর্মালিটি ডেভেলপ শুরু হবে। আর লেট পালমোনারি ফেজে ভাইরাল রেপ্লিকেশন, ভাইরালে তেমন কোনো নোডই থাকে না, তো এখানে যেটা থাকে ওই যে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন সিনড্রোম বা সাইটোকাইন স্ট্রম ডেভেলপ করে 14 থেকে 28 ডেজ। তো এখানে আমরা যদি সিমটম দেখি, সিমটোমেটিক ফেজে গ্রাউন্ড গ্লাস সিম্পল খুব অল্প পরিমাণে পাওয়া যায়, কিন্তু আর্লি পালমোনারি ফেজে আস্তে আস্তে এটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে এটা লেট পালমোনারি ফেজে ফুললি 100%, এমন আছে 100% লাংও ইনভলভমেন্ট হয়ে যেতে পারে। ক্লিনিক্যাল সিমটমে যেটা হচ্ছে সিমটোমেটিক ফেজে আমরা ফিভার, মেলিস, কাফ, হেডেক, ডায়রিয়া এগুলি আমরা পেতে পারি। আর আর্লি পালমোনারি ফেজে হচ্ছে আমরা যেটা পাবো শর্টনেস অফ ব্রেথ, মাইল্ড হাইপোক্সিয়া, যেখানে দেখা যায় যে অক্সিজেন খুব কম দেওয়া লাগে, 4 লিটারের নিচে নেজাল ক্যানুলা দিয়ে স্যাচুরেশন মেনটেন হয় অনেক সময়। আর
যাদের এই ফেজটা পার হয়ে যায় তাদের প্রোগ্রেসিভ হাইপোক্সিয়া ডেভেলপ করে। তো ট্রিটমেন্ট অ্যাপ্রোচে আমরা অ্যান্টিভাইরালটা আমরা চয়েস করতে পারি, কিন্তু প্রথম দিকে অবশ্যই এটা পালমোনারি ফেজে কোনো রোল নেই, সেখানে আমরা যদি দিতে হয় অ্যান্টি ইনফ্লামেটরি বা ইমিউনোসাপ্রেসিভ ট্রিটমেন্ট। আর বাকি থেরাপিগুলি হচ্ছে একেবারে টোটালি কোশ্চেন মার্ক দেওয়া আছে। আর আমরা যেভাবে আমরা ইউজ করি সেটাই লেখা আছে যে আমরা কর্টিকোস্টেরয়েড অ্যানোসাইক্লিনটাই হচ্ছে আমাদের মূল ড্রাগ। তার সাথে আমরা ভিটামিন সি অ্যাড করতে পারি। আর বলা আছে দিস ইজ এ স্টেরয়েড রেসপন্সিভ ডিজিজ, হাউএভার টাইমিং ইজ ক্রিটিক্যাল। আপনার সময়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রথম দিকে যেটা হয়েছে এই কোভিডটাকে এআরডিএস এর মতো চিন্তা করে, এআরডিএস এ যেমন স্টেরয়েডের তেমন কোনো ভালো রোল নেই, আমরা এআরডিএস এর ক্ষেত্রে অনেক কনজারভেটিভ ছিলাম, যে ক্ষেত্রে দেখা গেছে যে পেশেন্ট গুলি ভেন্টিলেটরে গিয়েছে এবং খারাপের দিকে চলে গিয়েছে। তো এটা হচ্ছে মানে একটা খারাপ সাইন। তো এখানে একটা মানে দেখা হয়েছে যে একটা ট্রিটমেন্টের সিস্টেম, যে আমরা যদি প্রিমেচিউর ডিসকন্টিনিউশন করি সেই ক্ষেত্রে ডিজিজ প্রথম দিকে কমবে, আমি বন্ধ করে দিলাম সিমটম রিলিভ, কিন্তু পরে দেখা গেছে যে আবার আস্তে আস্তে ডিজিজটা উপরের দিকে প্রোগ্রেস করে, আমরা তখন আবার স্টেরয়েডটা রিস্টার্ট করা লাগে। আলটিমেটলি এটা কিন্তু মানে রেজাল্টটা খারাপ। যেগুলো বলছে সিআরপি রেজাল্ট থেকে এটা বোঝা গেছে যে স্টেরয়েড বন্ধ করার পরে আবার সিআরপি বাড়া শুরু হয়েছে। এবার আসি আমাদের সাইটোকাইন স্টর্ম। সাইটোকাইন স্টর্মটা হচ্ছে আমাদের মেনলি হচ্ছে যে আমরা যদি বলি যে মাল্টি অর্গান ফেলুর এবং ডেথের কারণ হিসেবে প্রথম দিকে যদি কারণ বলা হয় সেটা হচ্ছে সাইটোকাইন স্টর্ম, যেটাকে বলা হয় হাইপার ইনফ্লামেটরি স্টেজ বা হাইপার ইনফ্লামেশন। এরপরে আরেকটা কারণ পাওয়া গেছে সেটা হচ্ছে হাইপার কোয়াগুলেবিলিটি, আর একটা হচ্ছে সিভিয়ার হাইপোক্সিয়া। সাইটোকাইন স্টর্মে কি হয়? সাইটোকাইন স্টর্মে যেটা হয় পুরো ইমিউন সিস্টেমটা ডিসরেগুলেশন হয়ে যায়, সেখানে হোল সেলস ইনফিলট্রেট করে এবং মাল্টিপল অর্গানকে ড্যামেজ করে, জাস্ট লাইক সেপ্টিসেমিয়া। সেপ্টিসেমিয়াতে যেভাবে অর্গান ড্যামেজ হয় ঠিক সেম সেভাবেই একইভাবে ড্যামেজ হয়, যেমন লাংস, কিডনি, হার্ট এগুলো ড্যামেজ হয়ে যায়। এবং মেনলি দায়ী হচ্ছে টি লিম্ফোসাইট এবং ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন সিনড্রোম বা ম্যাক আমরা যেটা বললাম। এরপর হচ্ছে হাইপার কোয়াগুলেবিলিটি। হাইপার কোয়াগুলেবিলিটি কি হয়? এই ইমিউন সিস্টেম ডিসরাপ্ট হওয়ার কারণে এন্ডোথেলিয়াম গুলি ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হওয়াতে কি হয়? এন্ডোথেলিয়াম ড্যামেজ হলে নর্মালি আমাদের ক্লটিং সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যায়, ফলে কি হয় আমাদের মাইক্রো এবং ম্যাক্রো সব ধরনের ক্লট ফর্মেশন হয় এবং ক্যাপিলারি ব্লক করে গিয়ে আলটিমেটলি আস্তে আস্তে কি হয়? এম্বোলিজম করে, অর্গান ফেলিউর করে বা আদার্স ডিআইসি ডেভেলপ করে। আর সিভিয়ার হাইপোক্সিয়াতে যেটা হয় লাংসে ইনফ্লামেশনের কারণে বেসিক্যালি সাইটোকাইন স্টর্মের সাথে যদি লাংস ইনফেকশন থাকে সেই ক্ষেত্রে হতে পারে, অথবা তার সাথে যদি মাইক্রো থ্রম্বোসিস হয় পালমোনারি সার্কুলেশনে অবস্ট্রাকশন হয়েও আমার কি হতে পারে? বিপি মিসম্যাচ হয়েও আমার হাইপোক্সিয়া ডেভেলপ করতে পারে। তো এই তিনটাই যে থাকবে তা না, অনেক সময় একটা থাকে, অনেক সময় আবার দেখা যায় যে লাং এর ইনভলভমেন্ট বেড়ে যায়, অনেক সময় দেখা যায় যে পালমোনারি এম্বোলিজম বা কোয়াগুলেশন অ্যাবনরমালিটিটা বেশি থাকে। তবে যেটা দেখা গেছে যে অ্যান্টি ইনফ্লামেটরি বা অ্যান্টি কোয়াগুলেন্ট ট্রিটমেন্টটা যদি ইনিশিয়ালি শুরু করা যায় তাহলে কিন্তু পেশেন্টের এই সাইটোকাইন স্টর্মের দিকে প্রোগ্রেস করে না। কিন্তু আমাদের এই নেগলিজেন্সির কারণে বা রিল্যাক্টেন্সের কারণে দেখা যায় যে পেশেন্টগুলি ডেথ হয়, কারণ আমরা অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট ইউজ করতে হবে ইনফ্লামেশন বন্ধ করার জন্য, এবং কোয়াগুলেশন বন্ধ করার জন্য আমাদের অ্যান্টি কোয়াগুলেন্ট ইউজ করতে হবে, এখানে কোনো নেগলিজেন্সি দেখানো যাবে না। তো এখানে একটা কথা লেখা আছে দেখেন, যে এটা আসলে ভাইরাসের কারণে পেশেন্ট মারা যায় না, পেশেন্ট আসলে বেসিক্যালি মারা যায় হচ্ছে ওভার একটি ইমিউন সিস্টেমের কারণে। তো এই জায়গায় মানে ঘিয়ের মানে তেলের মধ্যে আমরা যদি এই যে মানে বলে যে আগুনের মধ্যে যদি আমরা ঘি দিই তাহলে কি হবে? আরো আগুনটা বাড়বে। ঠিক সেম ওই পেশেন্টকে যখন আমরা ইন্টিগ্রেশন করি সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে, তখন দেখা যায় ভেন্টিলেটরের কারণে কিন্তু সাইটোকাইন স্ট্রোমটা আরো সাইটোকাইন ফায়ারে কনভার্ট করে, ফলে কি হয়? পুরো লাংটা ড্যামেজ হয়ে যায় এবং কোনো ইমপ্রুভমেন্ট হয় না এবং পেশেন্ট মারা যায়, এবং প্রচুর পেশেন্ট মারা গেছে।
তো আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলে যেটা বলা হয় যে কোভিড-19 পেশেন্ট আসার সাথে সাথেই আমাদের কি করতে হবে, 6 ঘন্টার মধ্যেই ট্রিটমেন্ট শুরু করতে হবে এবং পেশেন্টের ট্রিটমেন্টে আমরা যা যা ট্রিটমেন্ট তার সাথে আমরা অক্সিজেনটা অ্যাড করি। এর পাশাপাশি যেটা হচ্ছে যে যাদের কোভিড-19 নিউমোনিয়া হবে তাদেরকে আমাদের ডিটেক্ট করতে হবে যে এটা কিন্তু এআরডিএস না। এআরডিএস এ বিশেষ করে হচ্ছে কোভিড-19 নিউমোনিয়াতে যেটা দেখা যায়, ইনিশিয়াল ফেজে সাধারণত অক্সিজেনেশন ফেলুর থাকে, যেটাতে লাংস এর কমপ্লায়েন্সটা নরমাল থাকে কিন্তু রিক্রুটেবিলিটিটা পুয়ার থাকে, নরমাল থাকে, ফলে লাংস এর মধ্যে কোনো এক্সেস ওয়াটারও নাই, কমপ্লায়েন্সও ভালো আছে। এটাকে বলা হয় এল ফেনোটাইপ। তো এই এল ফেনোটাইপে যদি আমরা পেশেন্টকে যদি ভালোভাবে ম্যানেজ করি তাহলে দেখা যায় যে পেশেন্টটা ইন্টিউবেশনের দিকে যায় না। কিন্তু এটাই যখন আবার আমাদের আমরা যদি কোনো কারণে হাইপোক্সিয়াটা ম্যানেজ করা বা ইনফ্লামেশনটাকে আমরা যদি প্রিভেন্ট না করতে পারি, সেই ক্ষেত্রে যেটা দেখা যায় যে পরবর্তীতে এটা খারাপের দিকে এই টাইপে চলে যায়। তো আমরা যেটা করি যে আমরা এই পেশেন্টগুলিকে যেটা দেখা গেছে যে আমরা যদি ক্রনিং করি সেই ক্ষেত্রে এবং পারমিসিভ হাইপোক্সিয়া করি সেক্ষেত্রে আরো অনেক বেনিফিট পাওয়া যায়। যদি আমরা এটা প্রিভেন্ট না করতে পারি সেটা সাইটোকাইন স্টর্ম হবে, আলটিমেটলি এইচ ফেনোটাইপের দিকে চলে যাবে। এইচ ফেনোটাইপটাতে কি হয়, লাংস কমপ্লায়েন্সটা ডিক্রিজ করবে, অক্সিজেনেশন ফেলুর হবে এবং কি হবে, পিট রিক্রুটেবিলিটি বাড়বে। তার মানে কি আমরা পরবর্তীতে পিট দিতে হবে এবং একটা সময় গিয়ে দেখা যাবে যেটা পিট দিয়েও আর আমার কাজ হচ্ছে না। এইচ ফেনোটাইপটা ক্যারেক্টারাইজড কেন কেন কমপ্লায়েন্সটা কমে যায়, যে এখানে আসলে ফিব্রিনাস মানে ফাইবার ফর্মেশন হয়ে যায়, ইন্ট্রাঅ্যালভিউলার ফিব্রিন ডিপোজিশন হয়, ফলে কি হয় আমার আইল্যান্ড মেমব্রেনটা অনেকখানি ড্যামেজ হয়ে যায়, যার ফলে কি হয় টোটালি আমার রেসপিরেটরি মেমব্রেন ড্যামেজ হয়ে যাওয়ার কারণে অক্সিজেনেশনটা হ্যাম্পার্ড হয়। তো এই স্টেজটা হচ্ছে খারাপ। যদি সাইটোকাইন স্টর্মের সাথে আমার এই ফেনোটাইপের লাংসের ড্যামেজ থাকে সেক্ষেত্রে এই পেশেন্টের আর রিকভারি হওয়ার সম্ভাবনা প্রায় বললেই জিরো। এবং এই স্টেজে গিয়ে কিন্তু আমাদের খুব একটা বেনিফিট নেই, ঠিক আছে। এই জন্য বলা হয় যে আমাদের আর্লি ফেজেই আমাদের শুরু করতে হবে, তা না হলে আমাদের রোগীগুলি আমরা মিস করব। আর যেটা বলা হয়েছে যে থ্রম্বোফিলিক ফেনোটাইপ যেটা বা আমরা যেটা কোয়াগুলেশন ডিসঅর্ডার, তো এখানে দেখা যায় যে থ্রম্বো এম্বোলিজম হয় এবং লাং এর ইনভলভমেন্ট থাকে। এই ক্ষেত্রে আমরা আগে আলোচনা করছি আমরা অ্যান্টিকোয়াগুল্যান্ট আমরা ইউজ করি। ভিটামিন ডিটা দেখা গেছে আমার সাইটোকাইন স্টর্মটা এবং ইয়ার ডেথটা আমাদের ডিক্রিজ করে। এবং আলটিমেটলি যেটা দেখা যায় যে আমরা আসলে বেসিক্যালি তেমন কোনো থেরাপিউটিক ইন্টারভেনশন অনেকগুলি এসেছে, কোনোটাই খুব একটা সাকসেসফুল হয়নি। আমরা এখানে কিছু সাপোর্টিভ থেরাপি এবং বিশেষ করে হচ্ছে তার ইনার ইমিউনিটির কারণে, সিনার্জিস্টিক ইফেক্টের কারণে পেশেন্টের ইমপ্রুভমেন্ট হয়েছে। তো এটা হচ্ছে অনগোয়িং প্রসেস। তো বিশেষ করে হচ্ছে যে আমরা কর্টিকোস্টেরয়েড বা অ্যান্টিকোয়াগুল্যান্ট আমরা লো ইকোনমিক বা যে কোনো কন্ডিশনে আমরা এটা ইউজ করতে পারি। তো এটা আমরা ইউজিবিলিটিটা আমাদের অনেক। এই যে এখানে দেখেন যে মার্কারের ক্ষেত্রে মার্কারেরও একটা পয়েন্ট দেওয়া আছে, যেমন অ্যাসিম্পটোমেটিক ফেজে ইন্টারফেরন 1 বেশি থাকে, ইন্টারলিউকিন 6 কম। সিম্পটোমেটিক যখন হবে দেখেন ইন্টারলিউকিন 6টা বাড়তে থাকে। থ্রম্বোফিলিক ফেজে যখন যাবে তখন ইন্টারলিউকিন 6টা এবং ডি ডাইমার এবং ফেরিটিক এটাই বাড়বে। আর্লি পালমোনারি ফেজে দেখেন, খেয়াল করেন আর্লি পালমোনারি ফেজে ইন্টারলিউকিন 6 অনেক বাড়বে, ডি ডাইমার বাড়তেও পারে নাও বাড়তে পারে, সেই ক্ষেত্রে আমাদের ফেরিটিনটা অনেক বেশি ইনক্রিজ করবে। আর লেট পালমোনারি ফেজে দেখেন ইন্টারলিউকিন 6 অনেক বেশি থাকে। এই জন্যই কিন্তু ইন্টারলিউকিন 6 ইনহিবিটর হিসেবে ড্রাগটা কিন্তু ইউজ করা হয়, যদিও রেজাল্ট হচ্ছে ভেরিয়েবল, ডি ডাইমারও বাড়বে এবং ফেরিটিনও বাড়বে। লেট পালমোনারি ফেজে দেখেন তিনটাই খুব বেশি বাড়ে, লাল দাগ হয়ে গেছে। সো লাংস এর কন্ডিশন দেখেন একেবারে পুরো লাংস পুরোপুরি প্রায় ড্যামেজ হয়ে গেছে। 23 দিন পরে রেজাল্ট হচ্ছে এটা ভেন্টিলেশনে থাকার কারণে। সো থ্যাংক ইউ।